ননদ আর শ্বশুর রাতে এক বিছানায় ঘুমাতো। আর সকালে ঘুম থেকে উঠেই শ্বশুর বলতো, রাতে তুই আমাকে খুশি করে দিয়েছিস। একদিন রহস্য জানার জন্য ননদের ছদ্মবেশে আমি আমার শ্বশুরের সাথে তার বিছানায় শুয়ে পড়লাম। এরপরে শ্বশুর আমাকে তার মেয়ে মনে করে সারা রাত আমার সাথে। নমস্কার, আবারও একটি সুন্দর গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করবেন। চলুন গল্পটি শুরু করা যাক। দুনিয়াতে এমন এমন কিছু কাজ হয় যেটা দেখে আমাদের খুব অদ্ভুত লাগে, আর আমরা এটা ভাবতে বাধ্য হই যে এটা কি হচ্ছে, কিভাবে হচ্ছে। আমার বাড়িতেও এমন একটা কাজ হচ্ছিল যেটা দেখে আমার বমি আসতে শুরু করতো। প্রথমে আমার মনে হতো যে আমার চিন্তা ভাবনাই খারাপ, তাই আমি এই সব কথা ভাবছি। আমার নিজের উপরে রাগ হতো, কিন্তু এরপর আমি এমন এমন প্রমাণ পেতে থাকলাম যে হতবাক হয়ে গেলাম। আমি ভগবানের কাছে প্রার্থনা করতে থাকলাম যে এই বাড়িতে যা হচ্ছে সেটা হওয়া একদমই উচিত নয়। এ বাড়িতে যেন উল্টো গঙ্গা বইতে শুরু করেছে। এটা জানার উদ্দেশ্য নিয়ে আমি এই কাজে যুক্ত হয়ে গেলাম। কিন্তু আমি কি জানতাম আমার সাথে এতটা খারাপ হবে? সেই লোকটা তো আমার নিজের বিছানায় নিয়ে সারা রাত আমার সাথে। আমার নাম মায়া। আমার বয়স যখন 19 বছর, তখন আমার বাবার বন্ধুর বাড়ি থেকে আমার জন্য সম্বন্ধ এলো। আমার বাবা বলেছিলেন যে আমার এই বন্ধু খুবই ভদ্র, সভ্য। এই কারণে তোর বিয়ে এদের বাড়িতে হয়ে গেলে আমার কোনো চিন্তাই থাকবে না। ধন সম্পদ তো আসতে যেতে থাকে, কিন্তু মানুষ ভালো হওয়া চাই, ভদ্র হওয়া চাই। যখন আমাকে জিজ্ঞেস করা হলো, তখন আমি বললাম আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার মা বাবাকে বলেছিল, একটাই মেয়ে তোমার, শুধু সততায় দেখো না, বাকি সব কিছুও দেখো। এটা কোথায় লেখা আছে একটা দুটো জিনিস দেখেই খুশি হয়ে নিজের মেয়েকে বিয়ে দেবে? তাদের তো নিজেদের বাড়িও নেই। আমি তো এটা বুঝতেই পারতাম না যে যখন কেউ নিজের মেয়ের বিয়ে দেয়, তখন এটা কেন বলে যে এই লোকেরা সৎ আর ভালো চাকরি করে, চেহারায় কি আছে? আবার কখনো বলে চেহারা ভালো, চাকরিতে কি আছে? এইটা কেন বলে না চাকরিও ভালো হোক, চেহারাও ভালো হোক, ছেলে সৎ হোক, লোক হিসাবেও ভালো হোক? যখন মেয়ের কথা আসে তখন তো সেই মেয়ে সব দিক দেখা হয়, যেমন চেহারাও সুন্দর হোক, খাবারও ভালো রান্না করতে পারবে, বাড়ির কাজও জানবে, লোককে সম্মান করবে। যখন মেয়েদের ব্যাপারে কোনো দিকেই ছাড় দেওয়া হয় না, তখন ছেলেদের ব্যাপারে কেন লোকেরা এটা বলে যে ব্যাস ঠিক আছে, কিছু না হোক ভগবান তো আছে। কখনো কেউ এটা বলছে যে আমাদের বৌমা খাবার বানাতে পারে না, কিন্তু আমাদের কাছে এটা কোনো ব্যাপারই না। আমার মা আমার বাবাকে অনেক কথা শোনালো আর বলল, এখনও কিন্তু সময় আছে, ভেবেচিন্তে দেখো। কিন্তু আমার বাবা বলতো, যদি কপালে থাকে তাহলে ঘর, জমি জমা, সম্পদ সব কিছু পাওয়া যাবে, কিন্তু যদি ভালো লোক না পাওয়া যায় তাহলে সম্পদ তোমার কোনো উপকারেই আসবে না। এই কারণে ওই বাড়িতেই আমি মেয়ের বিয়ে দেব। ছেলে দেখতে ভালোই ছিল, আর সে একটা মুদিখানার দোকান চালাতো। তার বাবাকে আমি আঙ্কেল বলতাম। আঙ্কেল সম্বন্ধ নিয়ে এলে আমার বাবা তাড়াতাড়ি করে হ্যাঁ করে দিল, আর আমার বিয়েও দিয়ে দিল। আমার মা শেষ সময় অবধি এই বিয়ের বিরুদ্ধে ছিল, আর আমার হবু স্বামী সঞ্জয়ের মাও এই সম্বন্ধের জন্য রাজি ছিল না। তার কথা ছিল, বড় বাড়ি থেকে যদি মেয়ে আসে তাহলে সে কোনো কাজ করবে না। এই বাড়িতে আমার দুজন ননদ আর একজন জা ছিল, যে আমার শাশুড়ির বাবার বাড়ির দিকের আত্মীয়। এই কারণে আমার শাশুড়ি তাকে খুব ভালোবাসত। আমার বড় ননদের বয়স 18 বছর আর ছোট ননদের বয়স 13 বছর। আমার বাবা বন্ধুর অর্জুন আঙ্কেল, যে এখন আমার শ্বশুর হতে যাচ্ছিল, সে কথা খুব ভালো আর মিষ্টি মিষ্টি কথা বলতো। কিন্তু আমার মা বলতো, এই যে যারা মিষ্টি মিষ্টি কথা বলে এরা আসলে ভালো হয় না। এরা তো মজার ছলেই যা ইচ্ছা তাই বলে দেয়। হয়তো এ কালকে তোকেও যা কিছু তাই বলে দেবে, আর পরে বলবে আমি তো মজা করছিলাম। আমি আমার মাকে বলেছিলাম, মা, হয় তুমি এই জায়গায় আমার সম্বন্ধ হতে দিও না, আর না হলে আমাকে এরকম খারাপ খারাপ কথা বলো না, কেননা আমার খুব ভয় লাগছে। আমার মা খুব অস্বস্তিতে ছিল, না তো সে কিছু করতে পারছিল আর না তো আমি কিছু করতে পারতাম। আমার বাবা যা বলে গিয়েছে সেটাই হলো। আমার বিয়ে হয়ে গেল আর আমি নিজের শ্বশুরবাড়ি চলে এলাম। যখন আমি আমার স্বামীকে দেখলাম তখন আমি হতবাক হয়ে গেলাম যে এ কী ধরনের ছেলে। এ তো আজকালকার দিনের ছেলেই না। এরকম নয়তো যে এর বয়স বেশি,
কারণ আমার এরকম মনে হচ্ছিল যে এর ভিতরের আত্মা শুকিয়ে গেছে। আমার প্রতি এর কোনো প্রেম ভালোবাসা ছিল না, নাকি লজ্জা পাচ্ছিল। কিন্তু মুখ দেখে তো এরকম মনে হচ্ছিল না যে সে লজ্জা পাচ্ছে, কেননা নিজের কাজ তো পূরণ করে নিয়েছে। কিন্তু না সে আমার সঙ্গে একটা ভালোবাসার কথা বলেছে, আর না আমার প্রশংসা করেছে, না আমার জন্য কোনো গিফটও নিয়ে আসেনি। শুধু বলেছিল আমি সকালে চলে যাব আর রাতে আসব। যখন রাতের বেলা আসব তখন তুমি নিজের মুড ভালো করে রেখো, কিছু সময় কথা বলবো, তারপরে ঘুমিয়ে পড়ব। আমি বললাম, ব্যাস এইটাই করব সারা জীবন? তখন বলতে লাগলো, হ্যাঁ, সারা জীবন তো লোকে এটাই করে। আমি তার কথা চুপ করে শুনে নিলাম। আমি তাকে যে কথাই বলতাম সে অদ্ভুত ধরনের জবাব দিতে হবে। যদি আমি তাকে বলতাম আমার পায়ে ব্যথা করছে, তাহলে সে বলতো, হতে দাও ব্যথা, একাই ঠিক হয়ে যাবে। আর সবারই পায়ে ব্যথা হয়। কখনো যদি আমি তাকে বলতাম আমার মুড খারাপ, আমার ভালো লাগছে না, তখন বলতো, মুড তো খারাপ হতেই থাকে, আর মেয়েদের তো একটুতেই মুড খারাপ হয়ে যায়। আমার তো মনে হতো যদি আমি তাকে বলতাম যে আমি আত্মহত্যা করতে যাচ্ছি, তাহলে হয়তো সে বলতো, হ্যাঁ, লোক তো আত্মহত্যা করে, তুমি আর কোথায় একলা মরছো। এখন আপনারাই চিন্তা করে দেখুন সে কী ধরনের মানুষ। আমার তো এরকম মনে হতো যে ওর ভেতরে কোনো অনুভূতি নেই। হয় আগে ওর বিয়ে হয়েছিল আর ওসব কিছু ও আগেই দেখে নিয়েছে, আর না হলে ও বিয়ে করতেই চাইতো না। ব্যাস শুধু কাজ করার মেশিন ছিল। ওর সঙ্গে 2-4 দিন কাটানোর পরেই আমার এরকম মনে হচ্ছিল যে আমাদের বিয়ে 20 বছর হয়ে গেছে। শ্বশুরবাড়িতে 1 সপ্তাহ আমার খুব সম্মান হলো। তারপরে আমার শাশুড়ি বলে দিল যে বাড়িতে কাজ করতে হবে, কেননা আমরা সবাই মিলেমিশে কাজ করি। তোমাদের বাড়ির মতো এখানে চাকর বাকর নেই। আমি বললাম, ঠিক আছে, আমি আমার ভাগের কাজ করে নেব। আমার শাশুড়ি আর যা সব সময় নিজেদের মধ্যে কিছু না কিছু গল্প করতে থাকতো, কিন্তু সে আমার প্রত্যেক কথাতে বিরক্ত হয়ে যেত আর বারবার আমাকে বড়লোক বাড়ি থেকে আসার কথা শোনাতে থাকতো। যদিও আমরা এতটাও বেশিও বড়লোক ছিলাম না। এই বাড়িতে আমার শুধু একজনই সহায়ক ছিল, আর সেটা হলো আমার শ্বশুর। কেননা সে তার বন্ধুর ইচ্ছাতে আমাকে নিজের ছেলের বউ বানিয়ে এনেছে। এই কারণে আমাকে মেয়ে মনে করত আর আমার খেয়াল রাখত। শ্বশুরের কারণেই এই বাড়িতে প্রথম আমার খুব সম্মান হচ্ছিল। আমার শ্বশুর পরিষ্কার বলে দিয়েছিল যে আমাকে দিয়ে যেন বেশি কাজ না করানো হয়, না হলে ওর মা বাবা ভাববে যে আমরা এর খেয়াল রাখি না। শ্বশুরের কারণেই আমাকে দিয়ে শুধু 2-3টে কাজই করানো হতো। আমার শ্বশুর যখনই বাড়িতে আসতো তখনই আমাকে কাজ করতে দেখলে বলতো, মা এখানে কি করছো, যাও নিজের ঘরে গিয়ে আরাম করো। আমার শাশুড়ির বক্তব্য ছিল, আমরা একে আরাম করার জন্য নিয়ে আসিনি। আর বাড়িতে প্রথমে যে বউ এসেছিল সেও তো বিয়ের 2য় দিন থেকেই কাজ করতে শুরু করে দিয়েছিল। আমার শ্বশুর বলল, আমি তখনও তোমাকে বলেছিলাম যে এও কারো মেয়ে, একে দিয়ে এভাবে কাজ করিও না, কিন্তু তুমি আমার কথা শুনতে না। এখন এই মেয়ের সাথে এরকম করবে না, কেননা এ পড়াশোনা জানা মেয়ে। আমার শাশুড়ি বলতে লাগলো, বড় বৌমা কি পড়াশোনা জানতো না যে তুমি এই ধরনের কথা বলছো? কিন্তু আমার শ্বশুরের কথা ছিল, এই বাড়িতে আমার যেন একটু বেশি খেয়াল রাখা হয়। আমার ননদ তো খুব রেগে গেছিল যে আমার সাথে স্পেশাল ব্যবহার কেন করা হচ্ছে, আমার সাথে সেই সব কিছু কেন হচ্ছে যেটা অন্য বউয়ের সাথে হয়নি। এটা তো পরিষ্কার সেও বড় বউয়ের দলের, আর হবে নাই বা কেন? সে তার সাথে বেশি সময় কাটিয়েছে। আমার তো কখনোই মনে হতো না যে এরা আমাকে কখনোই এভাবে রাখতে স্বীকার করবে। যদি আমার শ্বশুরের কিছু হয়ে যায় তাহলে এরা আমাকে বাড়ির চাকরানি ছাড়া অন্য কিছুই ভাববে না। আমার স্বামী তো আগে থেকেই এমন ছিল যে কোনো ব্যাপারেই আমার পাশে থাকতো না। যদি বলা হতো যে বাইরে লড়াই শুরু হয়ে গেছে, তখন হয়তো সে বলতো, লড়াই হচ্ছে তো কী হয়েছে, লড়াই তো লাগে, লোক তো মরে। যখন আমার বিয়ে হয়েছিল তখন শীতের সময় ছিল, কিন্তু এখন আবহাওয়া বদলে গরম পড়তে শুরু করেছে। এখন ঘরের মধ্যে ঘুমানো খুবই কষ্টকর, কিন্তু আমাদের তো সবেমাত্র বিয়ে হয়েছে, তাই আমরা বাইরে ঘুমাতে পারতাম না। আমার স্বামী বলতো, তোমাকে ছাড়া আমার ঘুম আসে না, আর আমি তোমাকে নিয়ে বাইরে ঘুমাতে পারবো না। তার এই রকম কথা শুনে ধীরে ধীরে আমার এরকম মনে হলো যে ও এতটাও খারাপ নয়, আমার খুব খেয়াল রাখতো। শুধু ওর খেয়াল রাখার ধরনটা আলাদা, যেটা হয়তো আমার বুঝতে সময় লেগেছে। একদিন আমার শাশুড়ি আমাকে একটা কড়া কথা শুনিয়ে দিলেন,
এমনিতেও তিনি আগেও আমাকে হাজার কটু কথা শুনিয়েছেন, কিন্তু আজকে তার বক্তব্য ছিল এই যুগ তো পুরুষদের, এই যুগে শুধু পুরুষদেরই ইচ্ছা চলে, তাতে সেটা বাড়ি হোক বা কোনো ব্যবসা বা কোনো দেশ। আর এদিকে তুমি দুজন পুরুষকে আঙ্গুলের উপরে নাচাচ্ছ। একজন তোমার স্বামী আর একজন তোমার শ্বশুর। একজন তোমার ঢংচং পূরণ করতে ক্লান্ত হয় না, আর অন্যজন তোমার বিরুদ্ধে কাউকে কিছু বলতেই দেয় না। মনে হয় নিজের সৌন্দর্য নিয়ে সবাইকে দিবানা বানিয়ে রেখেছ। আমি হতবাক হয়ে গেলাম যে আমার শাশুড়ি এটা কী ধরনের কথা বলছে। তার এরকম কথা বলা কি উচিত? আমি আমার শ্বশুরকে নিজের বাবার মতো দেখি, আর তাকেও তো সম্মান করি। কখনোই তার সাথে খারাপ ব্যবহার করিনি। আমার শ্বশুর একটা চাকরি করতেন, এই কারণে তিনি মাসে মাসে পেনশন পেতেন। যখন তিনি সেটা পেতেন তখন সবাইকে কিছু কিছু টাকা ভাগ করে দিতেন। আজকে তিনি পেনশন পেয়ে আমার যাকে 1000 টাকা দিলে সে চুপচাপ নিয়ে নিল। হয়তো শ্বশুর প্রতি মাসেই তাকে 1000 টাকা করে দেয়। এরপরে আমার বড় ননদকে 2000 টাকা আর ছোট ননদকে 1000 টাকা দিলেন। এটা নিয়ে ছোট ননদ অভিযোগ করল, কিন্তু হয়তো বড় ননদ আমার খরচা বেশি হয় বলে তার বাবার কাছ থেকে 2000 টাকা নিয়ে নিত। এরপরে তিনি আমাকে টাকা দিলেন। আমার বিশ্বাস ছিল যেহেতু তিনি বড় যাকে 1000 টাকা দিয়েছেন, তেমনি আমাকেও 1000 টাকাই দেবেন, কিন্তু তিনি আমাকে 3000 টাকা দিলেন। এইটা দেখে সবার মুখ হা হয়ে গেল। বাকি যে টাকা বেঁচেছিল সেটা তিনি আমার শাশুড়ির দিকে এগিয়ে দিলেন। তখন আমার শাশুড়ি বললেন, এটাও তোমার কাছেই রেখে দাও, এখন আর আছেই বা কয় টাকা? তুমি তো একে ওকে সব টাকাই দিয়ে দিলে। একবারও ভাবলেন না যে এই কড়া টাকা দিয়ে কিভাবে আমি সারা মাস চালাবো? শাশুড়ি হয়তো আমার টাকার কথা বলছিলেন, কেননা আমার শ্বশুর প্রথমবার আমাকে টাকা দিয়েছিলেন। ননদও সঙ্গে সঙ্গে বলে দিল, একে কেন এত বেশি টাকা দিয়েছো তুমি? এত বড় লোক বাপের বেটি, এ তো যা ইচ্ছা তাই নিতে পারে। আমার বড় যা আমাকে শুনিয়ে আমার ননদকে বলল, তুমি হিংসে করো না, যা যতটুকু অধিকার সে ততটুকুই পায়। সেও সুযোগ বুঝে আমাকে কটু কথা শুনিয়ে চলে গেল। এসব আমার খুব খারাপ লাগছিল। আমি আমার শ্বশুরকে পরে বলেছিলাম, এই টাকা আপনি নিয়ে নিন, আমার টাকার দরকার নেই। আমার শ্বশুর বললেন, মা, এটা দরকারের কথা নয়, তোমার কাছে সব কিছু আছে, আর তোমার মা বাবাও তোমার জন্য সব কিছু করতে পারবে, কিন্তু কথা অধিকারের। তোমাকে আমি এই কারণে বেশি টাকা দিয়েছি, কারণ আমি জানি যে তুমি একটা বড়লোক বাড়ির থেকে এসেছো, আর সেখানে এই কটা টাকা তোমার কাছে কোনো ব্যাপারই ছিল না। আমি তো তোমাকে এর থেকেও বেশি টাকা দিতে চাইতাম। আমার শ্বশুরের ব্যবহার আমার সাথে খুব ভালো ছিল। যখন আমি খাবার কোনো বানাতাম তখন তিনি আমার প্রশংসা অবশ্যই করতেন। যদি আমি কোনো কথা বলতাম তাহলে সে আমার হ্যাঁতে হ্যাঁ মিলাতো। যদি আমি বলতাম আমি বাবার বাড়ি যাব, তখন আমার শাশুড়ি তাড়াতাড়ি করে বলতো, বারবার বাবার বাড়ি যাওয়ার কি দরকার? তখন আমার শ্বশুর বলতো, যেতে দাও, এর মন করছে নিজের বাবা মাকে দেখতে। বাড়ির সবাই এই ব্যাপার নিয়ে রেগেছিল যে তিনি সবসময় কেন আমার এত সাইড নেন, কেননা তিনি নিজের বন্ধুকে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি সবসময় আমার খেয়াল রাখবেন, আর তিনি সেই প্রতিজ্ঞায় পূরণ করছিলেন। আমি এই জিনিসটা নিয়ে খুব খুশি ছিলাম যে আমার শ্বশুর খুব ভালো মানুষ। আর কথায় বলে যে শ্বশুর শাশুড়ির মধ্যে একজনও যদি ভালো হয় তাহলে মহিলারা অনেকটা সাহারা পেয়ে যায়। কিন্তু আজকাল যা অবস্থা চলছে তাতে শ্বশুররা শাশুড়ির থেকেও বেশি বৌমাদের বিরক্ত করে। আমার ননদ আমাকে কোনো না কোনো কথা শোনাতে থাকতো, আর আমার জায়ের মুখ তো এমন চলতো যেন আমার সাথে লড়াই ঝগড়া করা তার অধিকার। যখন আমার শ্বশুর জিজ্ঞেস করতো তখন আমি বলতাম, না, সব কিছু একদমই ঠিক আছে। যখন শ্বশুর বাইরে থেকে আসতো তখন আমার জন্য সিঙ্গারা নিয়ে আসতো, আর আমি বলতো, মা, চা বানাও। এরপরে চা বানানো হলে আমরা সবাই মিলে চা আর সিঙ্গারা খেতাম। একদিন আমরা সব সিঙ্গারা খেয়ে নিয়েছিলাম। তখন আমার ননদ বলল, আমার জন্য কিছুই রাখোনি? আমার শ্বশুর বলল, তোর জন্য আবার নিয়ে আসবো, এখনও তো এ আমাদের বাড়ির নতুন অতিথি। আমার ননদ বাঁকা সুরে বলল, 4 মাস থেকে এ এখনও অতিথি, না জানিয়ে এই বাড়িকে কখন নিজের মনে করে নেবে। আমার শ্বশুর আমার ননদকে বকে দিল। শ্বশুর প্রতিদিন আমার বাবার সঙ্গে ফোনে কথা বলতেন, আর সপ্তাহে একদিন তার সঙ্গে দেখা করতেও যেতেন। যখন আমি বাবার বাড়িতে যেতাম তখন তিনি আমাকে সাথে নিয়ে যেতেন। আমি আমার বাবার সামনে সব সময় তার প্রশংসা করতাম, আর আমার মাকেও সান্ত্বনা দিতাম
যে আমি খুব খুশিতে আছি, আর এই আঙ্কেল আমার খুব খেয়াল রাখেন, তুমি টেনশন করো না। আমার মা হতবাক হয়ে যেত আর বলতো, আমি এতটা আশা করিনি এর থেকে, কিন্তু যদি তুই খুশি থাকিস তাহলে তো খুব ভালো, আমি এর থেকে বেশি কিছু চাই না। মা আমার স্বামীর ব্যাপারে জিজ্ঞেস করতেন, আমি বললাম সেও ভালো, যদিও সে বেশি কথা বলে না, কিন্তু সে খুব বেশি রাগীও না, আর সমস্ত জিনিস নিজের ইচ্ছা মতো চালানোর চেষ্টাও করে না, ব্যাস নিজের কাছেই নিয়ে থাকে। এরকম লোকেরা ভালোই হয়। আমার মা বললেন, এরকম লোকেরা সত্যিই ভালো হয়। যদি স্বামী এরকম হয় তাহলে জীবন খুব শান্তিতে কাটে। যে স্বামী সমস্ত ব্যাপারে নাক গলায় তারা জীবনকে বিরক্ত করে দেয়। যাই হোক, তুই ভালো বাড়িতে গিয়েছিস, ভালো আছিস, এর থেকে আর বেশি আমার আর কি চাই। এখন গরম পড়ে গেছে, তাই সবাই বাইরে ঘুমাতো। একদিন আমি এমন একটা দৃশ্য দেখলাম যেটা দেখে আমার খুব অদ্ভুত লেগেছিল। আমি দেখলাম যে আমার ননদ আর শ্বশুর একই চৌকিতে শুয়ে আছে। প্রথমে আমার মনে হলো হয়তো চৌকি কম আছে, আবার ভাবলাম যদি চৌকি কম ছিল তাহলে আমার ননদ তো নিজের ছোট বোনের সাথেও ঘুমাতে পারত। আমার এই সব কিছু খুব অদ্ভুত লাগতো, কেননা আমার বাড়িতে আমার বাবাও আমাকে খুব ভালোবাসতো, কিন্তু তার প্রকাশ এই রকমভাবে ছিল না। খুব বেশি হলে বাবা মাথার উপরে হাত রেখে দিত, ব্যাস এইটাই তার ভালোবাসা প্রকাশের মাধ্যম হতো। আবার সকালবেলা যে কথা আমি নিজের কানে শুনলাম সেটা তো আরও বেশি অদ্ভুত ছিল। আমার শ্বশুর ননদকে বলছিল, রাতের বেলা তুই আমাকে খুশি করে দিয়েছিস। আমার এইসব খুব অদ্ভুত লাগছিল, তাই আমি পরে আবার ননদকে ফাঁকা পেয়ে বললাম, তুমি তোমার বাবার সাথে কেন ঘুমাচ্ছিলে? যদি জায়গা না হচ্ছিল তাহলে আমার চৌকিটা নিয়ে যেতে। সে বলল, আমার বাবার সাথে ঘুমাতেই ভালো লাগে, শীতের সময় তো বাবাকে নিজের ঘরে নিয়ে যায়, আর পুরো গরমে তো আমরা একসাথেই থাকি। আমি ভাবতে লাগলাম, খুবই অদ্ভুত ব্যাপার। যখন মানুষ ঘুমায় তখন এপাশ ওপাশ অবশ্যই করে, আর এক চৌকিতে যদি দুজন ঘুমায় তাহলে তাদের শরীরে নিজেদের মধ্যে স্পর্শ হতেই থাকে। যাই হোক, আমি কিছু বলতে পারছিলাম না, তাই এই ব্যাপারটা নিয়ে আমি চুপ হয়ে গেলাম। আমি বুঝতেই পারছিলাম না যে এই ব্যাপারে আমি কি কথা বলবো। যদি আমি কোনো কথা বলতাম আর কথা বলার সময় যদি আমার কোনো ভুল হয়ে যেত তাহলে বাড়িতে লড়াই ঝগড়া শুরু হয়ে যেত। ননদ বলতো, তুমি আমাদের উপরে নোংরা অভিযোগ লাগাচ্ছ, তোমার মাথায় নোংরা চিন্তাভাবনা ভরে আছে। এই সব কারণে আমি চিন্তাভাবনা করেছিলাম যে আমি কিছুই বলবো না, সম্মানের সাথে আছি, সম্মানের সাথেই থাকবো। আর তারপরেও যে শ্বশুর আমার সাথে ভালো ব্যবহার করে, আমি কেন তার উপরে যেন প্রশ্ন উঠাতে যাব। পরের দিন বাড়িতে পুজোর কাপড় নিয়ে কথা চলছিল। আমার যা বলল, নিজের নিজের পছন্দের রং বলে দাও, দুইজন যদি একই রং নিয়ে নাও তাহলে বলবে একে অপরের নকল করেছে। আমার ননদ বলল, আমি সেই রঙই পরব যেটা বাবার পছন্দের, যাতে আমি তার চোখে খুব ভালো লাগি। আমি ওকে বললাম, আমার তো লাল রং পছন্দের। তখনও বলল, না, আমি তো বাবার পছন্দের রঙই পরব। না জানি কি রহস্য ছিল, কিন্তু আমার শ্বশুর আর ননদের মধ্যে দরকারের চেয়ে বেশি ভালোবাসা ছিল। তারা দুজন একে অপরের সাথে এমন ইয়ার্কি ফাজলামি করত যে রকম নতুন বিবাহিত জোড়া করে। যদিও আমার স্বামী এই ব্যাপারে একদমই অন্য ধরনের ছিল। সে বাড়ির লোকেদের সামনে আমার সঙ্গে এমন ব্যবহার করত যেন আমি তার কিছুই হই না। আমার সঙ্গে কথাও বলতো না, আমার নামও মুখে নিত না। যদি আমরা দুজন স্বামী স্ত্রী ছিলাম, আর আমাদের দুজনের একে অপরের উপরে অধিকার ছিল। আমার জায়ের বিয়েও ভালোবেসে হয়েছিল। সে সবসময় নিজের বিয়ের গল্প শোনাতে থাকতো আর বলতো যে আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, যা বলি তাই করে। কিন্তু আমার এরকম মনে হতো না। তাদের দুটো বাচ্চা ছিল, তারপরেও তারা দুজন সবসময় নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকতো। তাছাড়াও আমার ভাসুর কখনো আমার যাকে নিজের সাথে কোথাও নিয়ে যেত না। যদিও আমার স্বামী একটা রুটিন বানিয়েছিল যে সে রবিবারের দিন আমাকে সাথে নিয়ে ঘুরতে যেত, আমাকে বাইরে নিয়ে যেত, বাজারে নিয়ে যেত। আর যদি বাজারে কোনো জিনিস আমার পছন্দ হয়ে যেত তাহলে সেটা আমাকে নিয়ে যেত। বিয়ের শুরুর দিকে ওর ব্যবহার আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। আমার মনে হতো যে আমার ওর সাথে থাকা কষ্টকর হবে, কিন্তু এখন মনে হয় যে আমাকে তাকে ছাড়া সময় কাটানো কষ্টকর। ভালোবাসা সেটাই যেটা আপনাকে নিজের রঙে রাঙিয়ে দেয়, যেটা হঠাৎ করেই মাথায় উঠে যায়, সেটা ভালোবাসা না। আমার ননদ আর শ্বশুর একই বিছানায় ঘুমাতো। একদিন আমার ননদ আমাকে বলল,
তোমার চোখ দেখে মনে হচ্ছে না তুমি সারা রাত ঘুমিয়েছ। আসলে ব্যাপারটা হয়েছিল কি, আমি আর আমার স্বামী বসে সিনেমা দেখছিলাম, তাই আমরা অনেক রাতে ঘুমিয়েছিলাম। তারপরে সকালে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, কেননা আমাকে নিজের স্বামীকে দোকানেও পাঠাতে হতো। তাই আমি বললাম সারা রাত আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। তখন আমার ননদ বলল, আমার তো খুব শান্তির ঘুম হয়েছে, এত সুন্দর ঘুম আসে যে কখন ঘুমায় কখন জেগে উঠি জানতেই পারি না। আমার ননদের কথা শুনে আমার ঘৃণা হতে শুরু করত। একবার আমার বিবাহবার্ষিকীর কথা আমি নিজেই ভুলে গেছিলাম, কিন্তু আমার বাবা মা আমাকে অবাক করার জন্য হঠাৎ করেই আমাদের বাড়িতে চলে আসে। এ বাড়িতে সবাই রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আমার ননদ আর শ্বশুর বিছানায় একসাথে বসে ফোনে কোনো জিনিস দেখছিল। সে সময় আমার বাবা মা হঠাৎ করে বাড়িতে চলে এলো। তাদের হাতে একটা কেক আর আমার জন্য একটা গিফট ছিল। তারা এই দৃশ্য যখন দেখল তখন তারাও অবাক হয়ে গেল। আমার মা বলল, বাইরে কি হচ্ছে তুই লক্ষ্য করিসনি? এসব কি, এরকম তো হওয়ার কথা না। আমি বললাম, আমি জানি, কিন্তু আমি কি করতে পারি? তিনি বললেন, তুই খোঁজ লাগা। আমি বললাম, খোঁজ নিয়ে আমি কি পাবো? আসলে আমি আমার মাকে এই সব আগেও কিছু কিছু বলেছিলাম, কিন্তু বাবাকে কোনো কথাই বলতাম না। আমার মা বললেন, তুই যদি কোনো একটা দুর্বলতা জেনে যাস তাহলে এরা তোর সামনে উঁচু আওয়াজে কথা বলতে পারবে না। তুইও কি সারা জীবন বাচ্চায় থাকবি? এত বড় হয়ে গেছিস, এইটুক তো তোর জানা উচিত যে জয়েন্ট ফ্যামিলিতে থাকতে হলে এই ধরনের ব্যাপারে নজর রাখতে হয়। মায়ের কথা তো ঠিকই ছিল। আমার ননদ সব সময় আমাকে কিছু না কিছু বলতে থাকতো, যদি আমার হাতে তার কোনো দুর্বলতা এসে যায়। তাই আমার এই সুযোগ ছাড়া উচিত না। আমার মা বলছিল, এই ঘটনার গভীরে পৌঁছা, তারপরে আমাকে বলবি কি ব্যাপার। আমি আমার ননদের সাথে কথা বললাম। আমি তাকে বললাম, তুমি এরকম কেন করো? তুমি নিজের বাবার সাথে কেন ঘুমাও? তুমি যুবতী হয়ে গেছো, তুমি জানো তো যে সম্পর্কের একটা সীমা থাকে। সে বলল, আমার আর আমার বাবার সম্পর্কের কোনো সীমা নেই। এই কথা শুনে তো আমার মুখ হা হয়ে থেকে গেল। সে আরও বলল, যেদিন তুমি জানতে পারবে যে আমি কেন তার বিছানায় ঘুমাই, সেদিন তুমি হতবাক হয়ে থেকে যাবে। এই কথাটা বলে ও হাসতে হাসতে সেখান থেকে চলে গেল, আর আমি হতবাক হয়ে থেকে গেলাম। সত্যি আমি বুঝতে পারছি না যে আমি কি করব। ও কখনোই আমাকে মুখে কিছুই বলতো না, কিন্তু আমাকে এটা জানতেই হবে। আমি একটা অদ্ভুত দোটানায় ফেসে গেছি, যেটা সমাধানের জন্য আমি সব কিছুই করতে পারি। আমি ভেবে নিয়েছি যে আমাকে কি করতে হবে, কেননা এটা জানার একমাত্রই উপায় আমার কাছে আছে। একদিন বাড়িতে কারেন্ট ছিল না, আর জানতে পেলাম যে পুরো রাত কারেন্ট বন্ধ হয়ে থাকবে। তাই আমি আমার স্বামীকে বললাম যে আজকে আমরাও বাইরে ঘুমাবো, কিন্তু ওর কথা ছিল যে ও বাইরে ঘুমাবে না। এরপরে ও তাড়াতাড়ি এসে ঘরের মধ্যে ঘুমিয়ে গেল। আমি কিছু সময় পরে ঘুম থেকে উঠে নিজের ননদের জায়গায় গিয়ে শুয়ে পড়লাম। আমার ননদ হয়তো উঠে কোথাও গিয়েছে বা হয়তো বাথরুমে গিয়েছে। আমার কাছে কিছুটা সময় আছে, আর আমি জানতাম যে আমাকে যাই কিছু করার তাড়াতাড়ি করতে হবে। আমি এটাও জানতাম যে এর ফল অন্য কিছুও হতে পারে, কিন্তু যদি অন্য কিছু হয় তাহলে আমি বলে দেব যে আমি আরাম করার জন্য এখানে শুয়েছিলাম। দাঁড়িয়ে থেকে থেকে ক্লান্ত হয়ে গেছিলাম, তাই কিছু সময়ের জন্য শুয়ে পড়েছিলাম। আমি নিজের শ্বশুরের সাথে শুয়েছিলাম। আমার শ্বশুর জেগে আছে বুঝতে পারছি, কিন্তু সে কিছুই বলছিল না। হঠাৎ করে তিনি আমার মাথার উপরে হাত রাখলেন, আর হয়তো অনুভব করে নিলেন যে আমি তার মেয়ে নই। হঠাৎ করে তিনি নিজের বিছানা থেকে বেরিয়ে গেলেন। হয়তো আমার কপাল খারাপ ছিল, তাই সে সময়ই কারেন্ট এসে গেল, যদিও আমি শুনেছিলাম যে কারেন্ট সকালবেলায় আসবে। আমার শ্বশুর বললেন, তুমি এখানে কি করছো? কেননা তার এই ব্যাপারটা ভালো লাগেনি। আমি লজ্জায় আর টেনশনেও পড়ে গেলাম। আমার স্বামীও এসে গেছে। সে বলল, তুমি এখানে কি করছো? সবাই আমাকে হতবাক হয়ে দেখতে লাগলো। আমি বললাম যে আমি হঠাৎ করে আমি কেন শ্বশুরের বিছানায় এসে শুয়ে পড়েছি, এর উত্তরে তাদেরকে কি বলতাম? তাই আমি মিথ্যা বললাম যে আমি ঘুমের মধ্যে চলছিলাম। কিন্তু আমার স্বামী বলল, এর আগে তো তুমি কখনো ঘুমে হাঁটোনি, তোমার তো এই অসুখ ছিলও না। আমার ননদ সবার সামনে এসে এটা বলে দিল যে বৌদি বারবার আমাকে প্রশ্ন করত যে তুমি কেন তোমার বাবার সাথে ঘুমাও। মনে হয় এই কারণেই বৌদি ঘুমানোর জন্য এসেছে,
যাতে বৌদি জানতে পারে যে আমাদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক নেই তো। আমার ননদ মুখ উঁচু করে এ কথা বলে দিল, আর আমার শ্বশুর মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। আমার শাশুড়ি কানে হাত দিয়ে বসে পড়ল। আমার যা আগুনে ঘি ঢালার পুরো চেষ্টা করছিল। সে বলল, রাম রাম, এই বড় ঘর থেকে আসা মেয়ে আমাদেরকে নির্লজ্জ মনে করে। এ তাকে নিয়ে এই রকম কথা ভাবে, যে লোকটা সবসময়ের চিন্তা করে। আমার স্বামীও আমাকে অনেক কথা শোনালো। সে বলল, তোমার এরকম উল্টাপাল্টা ভাবা আর এরকম উল্টাপাল্টা কাজ করা একদমই উচিত হয়নি। এই বাড়িতে আমার যেটুকু সম্মান ছিল সেটাও নষ্ট হয়ে গেছে। আমার শ্বশুর আমার থেকে দূরে দূরে থাকে, আমার দিকে তাকিয়েও দেখে না। আমার চিন্তা করা তো দূরের ব্যাপার, সে তো এখন আমার কোনো কথার উত্তরও দেয় না। হয়তো আমাকে এই দুনিয়ার সবচেয়ে বোকা গাধা মেয়ে মনে করে। এক সপ্তাহ পরে আমার ননদ আমাকে এমন একটা কথা বলল যে আমি হতভম্ব হয়ে গেলাম। ও বলল, আসলে আমি একটা ছেলেকে পছন্দ করি, আর বাড়ির সবাইকে এই ব্যাপারে বলতে চাইছিলাম যে আমি তাকে বিয়ে করতে চাই। এই বাড়ির সমস্ত সিদ্ধান্ত যেহেতু বাবাই নাই, এই কারণে আমি প্রত্যেক রাতে তার পা টিপে দিতাম, আর সেখানেই তার সঙ্গেই ঘুমিয়ে যেতাম। কেননা আমি তার মন জিতে নিজের কাজ হাসিল করতে চাইতাম। যখন বাবা আমাকে বলেছিল যে তুই আমাকে খুশি করে দিয়েছিস, তখন এর মানে এটাই ছিল যে আমি তার পা টিপে তাকে আরাম দিয়েছিলাম। কিন্তু তুমি এত বোকা যে তুমি নিজেই নিজের পায়ে কুড়াল মেরে নিয়েছ, আর না জানি কি কি সব ভেবে বসেছিলে। যখন তুমি আমাকে অদ্ভুত নজরে দেখছিলে আর আমার সঙ্গে অদ্ভুত কথা বলছিলে, তখনই আমি ইচ্ছা করে এই টপিকটা চেপে গিয়েছিলাম। কেননা আমি ভেবেছিলাম যদি তুমি এরকম ভাবো তাহলে ভাবতে থাকো, আমার তো এতে না লাভ ছিল আর না লোকসান। তাই আমার এই কথাটা ক্লিয়ার করার কি দরকার? তুমি নিজেই নিজের সম্মান নষ্ট করে নিয়েছো। আমার ননদ বাড়ির লোকেদের বলে দিয়েছে যে ও কাউকে পছন্দ করে। বাড়ির লোকেরা ওর বিয়ে তার সাথে দিয়ে দিয়েছে, আর তারপরে ও আর কখনোই শ্বশুরের সাথে ঘুমায়নি, আর না তো কখনো তার পা টিপে দিয়েছে, কেননা ওর উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। কিন্তু আমি সবার সামনে খারাপ হয়ে গেছি, আর এই ব্যাপারে আমি কোনো সাফাইও দিতে পারছি না। আগে থেকেই আমার ননদ আমাকে পছন্দ করতো না। এখন আমি এই জিনিসটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি যে কারো কথাই আসা যাওয়া উচিত না, আর ফালতু কারো ব্যাপারে বলার চেষ্টা করা উচিত না, আর না তো সেই জিনিসের ব্যাপারে চিন্তা করা উচিত। শেষ পর্যন্ত আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আজকাল লোক খুব চালাক চতুর। যেখানে আমাদের চিন্তাভাবনা শেষ হয় সেখান থেকে তাদের চিন্তাভাবনা শুরু হয়। আমরা নিজেকে বুদ্ধিমান মনে করি, কিন্তু একজন চালাক চতুর মানুষ একজন বুদ্ধিমান মানুষের থেকে বেশি ভয়ানক হয়। বুদ্ধিমান মানুষদের মধ্যে তবু মনুষ্যত্ব থাকে, কিন্তু চালাক চতুর মানুষেরা শুধু নিজের লাভ দেখে। আমার ননদ তো নিজের পছন্দের ছেলেকে বিয়ে করে নিজের সংসারে চলে গেছে, কিন্তু এইটা তো আমার নিজের সংসার, আর আমাকে এখানে সারা জীবন থাকতে হবে। কিন্তু এখন এখানে আমার কোনো সম্মানই আর রইল না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, পাশে থাকবেন।